সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের আমি পড়াবো দক্ষিণ মেরু অভিযান, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। জ্ঞানীর সীমাকে বাড়াবার জন্য, অজানাকে জানবার জন্য মানুষ যে কি অসাধ্য সাধন করছে বা করতে পারে, ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে লেখক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় শুরু করেছেন কীভাবে না এইভাবে, যে জ্ঞানের সীমাকে বাড়ানোর জন্য, অজানাকে জানার জন্য মানুষ কি অসাধ্য সাধন করতে পারে, মানে অসম্ভব কাজ মানুষ করতে পারে। সেই কাহিনী, যে কাহিনীতে ক্যাপ্টেন স্কটের অসাধ্য সাধনের কাহিনী আছে, আবিষ্কারের কাহিনী আছে, সেই কথাই বলে। অর্থাৎ অসাধ্য সাধনের কাহিনীই বলে থাকে। সে অসাধ্য সাধন কে করেছিলেন না ক্যাপ্টেন স্কট। কি আবিষ্কার করেছিলেন না দক্ষিণ মেরু আবিষ্কার করেছিলেন। 1868 খ্রিস্টাব্দের 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালেই জাহাজের কাজে লেগে সমুদ্রযাত্রা করেন। তাহলে দেখো, 1868 খ্রিস্টাব্দে 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের জন্ম হয়। কার না ক্যাপ্টেন স্কটের। তার পূর্বপুরুষেরা, মানে তার যে সমস্ত বাপ ঠাকুরদা আছেন, তারা সবাই বড় বড় বিভাগে, কোন বিভাগে না সামুদ্রিক বিভাগে কাজ করে গেছেন, চাকরি করে গেছেন। তাই সমুদ্রের প্রতি একটা টান, সেই টান নিয়েই ক্যাপ্টেন স্কট জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছেলেবেলা থেকেই জাহাজে কাজ শেখেন এবং কিশোরকালেই জাহাজের কাজে লেগে সমুদ্রযাত্রা করেন। এই সময়ে জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারের নানা রকমের চেষ্টা চলছিল। কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছাতে পারে সে নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতিরই অন্তরে জমা ছিল। তাহলে এই সময় কি হচ্ছিল না একটা চেষ্টা চলছিল। কি সেই চেষ্টা না দক্ষিণ মেরু যাতে জয় করা যায়, সেই চেষ্টা চলছিল। স্কট যখন কমান্ডার হন, সেই সময় ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের জন্য একটি দল গড়া হচ্ছিল। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই অভিযানটির আয়োজন করেছিলেন। একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন, এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্স মার্খামের সঙ্গে তার দেখা। স্যার মার্খামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করলেন। তাহলে দেখো কেমন ভাগ্য, দেখো যখন ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরু অভিযানের আয়োজন করা হচ্ছিল, সেই আয়োজন কে করছিল না রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। আর এই রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট কে ছিলেন না স্যার ক্লেমেন্স মার্খাম। তার সঙ্গে একদিন রাস্তায় ক্যাপ্টেন স্কটের দেখা হয়ে গেল। তিনি তখন নিজেই সেই অভিযানের পরামর্শ করলেন এবং অভিযানের পরামর্শ করতে গিয়ে স্কট হয়ে গেলেন সেই অভিযানের অধিনায়ক, মানে প্রধান। 1901 সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তাঁর দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। তাঁর সঙ্গে আর একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম স্যার আর্নেস্ট শ্যাকলটন। তাহলে দেখো 1901 সালে আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করলেন, দক্ষিণ মেরু অভিযান করার জন্য যাত্রা করলেন। তার সঙ্গে আরও একজন বড় নাবিক ছিলেন, তার নাম আর্নস্ট শ্যাকলটন, স্যার আর্নস্ট শ্যাকলটন। ঠিক আছে, তিনিও বিশাল বড় নাবিক। দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ তার চারদিকে দুর্লঙ্ঘ বরফের প্রাচীর গড়ে রেখেছেন এবং তার ওপারে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না। মাঝে মাঝে এই বরফের প্রাচীরে ফাঁক দেখা যায় বরফ যখন গলতে থাকে।
তাহলে দক্ষিণ মেরুকে জগতের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য বিধাতা পুরুষ মানে ভগবান কি করেছেন না, দক্ষিণ মেরুর আগেই দুর্লঙ্ঘ মানে যা সহজে লঙ্ঘন করা যায় না, যা সহজে পার করা যায় না, সেরকম বরফের প্রাচীর গড়ে রেখেছেন। এখন সেই বরফের প্রাচীরে মাঝে মাঝে ফাঁক দেখা যায়। কখন ফাঁক দেখা যায় না, যখন বরফ গলতে থাকে। ক্যাপ্টেন স্কট তাঁর দলশুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন, কিন্তু বরফের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন এবং 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন। তখন দুরন্ত শীত, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে। তাঁরা ঠিক করলেন যে আর কিছুদিন পরে স্লেজে করে যাত্রা করা যাবে। তাহলে ক্যাপ্টেন স্কট সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হয়ে দেখলেন যে সেখানে কোনো পথ নেই। তখন তিনি ফিরে এলেন। 1902 সালে কী করলেন, 1902 সালে ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেললেন। তখন কি অবস্থা না, তখন প্রচণ্ড শীত, দুরন্ত শীত মানে প্রবল শীত। সেই শীতে কি হয়েছে, সমুদ্রের জল বরফ হয়ে গেছে। তখন তারা ঠিক করলেন যে কিছুদিন পরে স্লেজে করে যাত্রা করবেন। স্লেজে মানে এক ধরনের বরফের উপর দিয়ে যাওয়ার গাড়ি, যে গাড়িগুলোকে কুকুরে টানে, সেই গাড়িগুলোকে বলা হয় স্লেজ। সেই স্লেজে করে যাত্রা করবেন। মাস কয়েক কাটিয়ে 1902 সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল। ঠিক হলো যে স্কট, শ্যাকলটন ও উইলসন মাত্র এই তিনজনে যাত্রা করবেন এবং সঙ্গে 19টা কুকুর নেওয়া হবে। তাহলে মাস কয়েক সেখানে কাটালেন কিং এডওয়ার্ড দ্বীপে। কাটিয়ে কী করলেন, স্কট, শ্যাকলটন আর উইলসন এই তিনজন কয়েকটা কুকুর, এখানে উল্লেখ করা আছে কয়েকটা কুকুর মানে 19টা কুকুর নিয়ে তারা যাত্রা শুরু করলেন। কারণ কুকুর তো স্লেজ গাড়ি টানতে পারে, তাছাড়া তো সম্ভব নয়। যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। কিছু দূরে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো। ক্রমশ তারা এগোতে লাগলেন। যেখান দিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখেন। কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাঁবু থেকেই তা পাওয়া যাবে এবং ফেরবার পথে নিশানা হবে। তাহলে তারা যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করার পরে নানা রকম বাধা আসতে লাগলো, তা সত্ত্বেও তারা এগিয়ে যেতে লাগলেন। এগিয়ে যেতে যেতে তারা কি করলেন না, কিছু দূর অন্তর অন্তর তারা তাঁবু খাটাতে লাগলেন। তাঁবু খাটিয়ে সেই তাঁবুর ভিতরে খাবার রাখলেন আর পতাকা রেখে দিয়ে গেলেন। কেন না, ফেরার সময় ওই তাঁবু থেকে খাবার পাওয়া যাবে। আর পতাকা রাখলেন কারণ ওইটা হবে পথের নিশানা। সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তাঁরা সেই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র হতে তীব্রতর হয়ে উঠতে লাগলো। কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো। এরকম অবস্থায় আর বেশি দূর এগানো যায় না দেখে স্কট ফিরলেন। ফিরবার পথে বিপদ আরও ঘনিয়ে এলো। শ্যাকলটনের হলো অসুখ। খাবারের ডিপেগুলো এত দূরে দূরে পোঁতা হয়েছিল যে এক ডিপো থেকে আরেক ডিপোতে পৌঁছাতে সবাই ক্ষুধায় অবসন্ন অজ্ঞান হয়ে পড়তে লাগলো। বিশেষ করে কুকুরগুলো, তারাই স্লেজ টেনে নিয়ে চলেছে। সেই জন্য কুকুরের খাবার জোগাবার জন্য নিরুপায় হয়ে তাঁরা এক একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাওয়াতে লাগলেন। এই রকম করে তাঁরা কোনো রকমে জীবন নিয়ে সে যাত্রায় আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে এলেন। তাহলে দেখো, সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস ধরে তারা চলতে লাগলেন। এ সময় হলো কি, তীব্র ঝড় হতে লাগলো। কি ঝড় না, বরফের ঝড়, সে ভয়ঙ্কর ঝড়। সেই ভয়ঙ্কর ঝড়ে তারা ফিরতে লাগলেন। ফেরার পথে আরও বিপদ ঘনিয়ে এলো। কী বিপদ না, ডিপোগুলো অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে তাঁবু, সেই তাঁবু বা ডিপো ছিল অনেক দূরে দূরে, যার ফলে তারা খাবার পাচ্ছিলেন না। সবথেকে কঠিন অবস্থা হচ্ছে যে কুকুরগুলো, যারা গাড়ি টানে তাদের তো খাবার দেওয়া আগে দরকার, সেই কুকুরের খাবার পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। আর শ্যাকলটন অসুস্থ হয়ে পড়লেন আর কুকুরগুলো অবস্থা খারাপ হচ্ছিল। তখন তারা কি করলেন, কুকুর মেরে কুকুরদেরই খাওয়াতে লাগলেন।
কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন। সেই দ্বীপে মানে কিংলিয়ার দ্বীপে কাটালেন, কাটিয়ে আবার তারা যাত্রা করলেন। এবার সঙ্গে মাত্র দুজন সঙ্গী, ইভান্স আর লাসলি। এবার তাঁরা চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন, সঙ্গে কুকুর নিলেন না। কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থান ফুরিয়ে আসতে লাগলো। এবারেও তাঁরা ফিরতে বাধ্য হলেন। তাহলে আবার তারা যাত্রা করলেন কয়েক মাস কাটিয়ে। এবারে তারা কুকুর নিলেন না, চাকা লাগানো স্লেজে যাত্রা করলেন, কিন্তু এবারেও তাদের ফিরে আসতে হলো। কেননা কিছু দূর যাওয়ার পরে তাদের খাদ্যের সংস্থান ফুরিয়ে আসতে লাগলো। ফলে তারা এবারেও ফিরতে বাধ্য হলেন। 1903 সালের শেষাশেষি আবার তাঁরা তাঁদের জাহাজে ফিরে এলেন এবং ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ডে ফিরে যেতে হবে। কিন্তু নতুন বিপদ ঘটল। সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। তাঁরা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন। কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন এ অসাধ্য সাধন। বরাতক্রমে সেবার খুব শীঘ্রই বরফ গলতে আরম্ভ করলো এবং কিছুদিন যেতে না যেতেই স্কট দেখলেন বরফ গলে তাঁদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে। তাঁরা এই যাত্রায় যত দূর গিয়েছিলেন তার থেকে আরও 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। কিন্তু এর আগেই কেউ আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেননি। তাহলে দেখো 1903 সালে তারা আবার যাত্রা শুরু করেছিলেন। কিন্তু তারা ভেবেছিলেন যে ইংল্যান্ডে ফিরে যেতে হবে। কিন্তু নতুন বিপদ হলো। কি বিপদ না, এত বরফ পড়লো যে 12 মাইল পর্যন্ত পথ আটকে গেল, মানে ঘন বরফে তাদের পথ আটকে গেল। তো যাই হোক, সেবার কী হয়েছিল, খুব শীঘ্র বরফ গলতে আরম্ভ করেছিল। ফলে তারা পথ তৈরি করতে করতে দক্ষিণ মেরুর একদম কাছাকাছি চলে গেছিলেন। আর 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। ওই পথটা যেতে পারলেই তারা কি করতেন, দক্ষিণ মেরু জয় করে ফেলতেন। কিন্তু তা আর করতে পারলেন না। আর একটা কথা কি না, এর আগে কেউই এত কাছে আসতে পারেনি, দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেনি। স্যার আর্নস্ট শ্যাকলটন 1908 সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন, কিন্তু তাকে ফিরে আসতে হলো। তবে এবার আরও 97 মাইল যেতে পারলেই শ্যাকলটনের ভাগ্যেই দক্ষিণ মেরু আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকতো। এরপরে 1908 সালে স্যার আর্নেস্ট শ্যাকলটন নিজে তার দলবল নিয়ে দক্ষিণ মেরু অভিযানে গিয়েছিলেন। তিনি মাত্র 97 মাইল যেতে পারলেই দক্ষিণ মেরু জয় করতে পারতেন, কিন্তু ভাগ্যর ফেরে তাকে আবার ফিরে আসতে হলো। দুর্যোগ আবহাওয়ার জন্য তাকে ফিরে আসতে বাধ্য হতে হয়েছিল। ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে স্যার শ্যাকলটন ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তখন তিনি আর ঘরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন না। ঠিক করলেন যে এবার তিনি যে যাত্রা করবেন তাতে হয় দক্ষিণ মেরুতে পৌঁছবেন, নয় ইংল্যান্ডে আর ফিরবেন না। এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছলেন বটে, কিন্তু ইংল্যান্ডে আর তাঁর ফেরা হলো না। তাহলে ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে স্যার শ্যাকলটন ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তখন তিনি আর ঘরে থাকতে পারলেন না। দক্ষিণ মেরু যাওয়ার জন্য আবার ছটফট করতে লাগলেন। তিনি কি করলেন, জাহাজ নিয়ে বেরিয়ে পড়লেন এবং স্থির করলেন হয় তিনি দক্ষিণ মেরুতে পৌঁছাবেন, না হলে আর ইংল্যান্ডে ফিরবেন না। সত্যি আর তাকে ইংল্যান্ডে ফিরতে হয়নি। 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। 1911 সালের প্রথম দিকে তিনি আবার সেই দুর্লঙ্ঘ বরফের প্রাচীরের কাছে উপস্থিত হলেন। তাহলে 1910 সালে জুন মাসে স্কট তার দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। 1911 সালের প্রথম দিকে তিনি সেই দুর্লঙ্ঘ প্রাচীর, যেখানে বিশাল বরফের প্রাচীর আছে, সেই প্রাচীরের কাছে গিয়ে উপস্থিত হলেন। এখান থেকে দক্ষিণ মেরু 350 মাইল দূরে। এই 350 মাইল যাওয়া এবং ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস এসে গেল। 1912 সালের নববর্ষের প্রথম দিনে 8 জন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরুর 170 মাইল এর মধ্যে এসে পড়লেন। তাহলে 1912 সালের নববর্ষের প্রথম দিকে তিনি কি করলেন, 170 মাইলের মধ্যে এসে পড়লেন। সেখানে কয়েকদিন বিশ্রাম করে
যাত্রার পথে মাত্র 4 জন সঙ্গীকে নিয়ে রওনা হলেন। সঙ্গে যে যে রসদ নেওয়া হলো তার ডিপোতে জমা রেখে তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলতে লাগলেন। তাহলে 1911 সালে তিনি কি করলেন, দক্ষিণ মেরু 350 মাইল দূরে চলে গেলেন। হ্যাঁ, সেখান থেকে নানা রকম আয়োজন করতে তার সেপ্টেম্বর মাস এসে গেল। 1912 সালের প্রথম দিকে তিনি কি করলেন, দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে এসে পড়লেন। সেখানে কয়েকদিন বিশ্রাম করে মাত্র 4 জন সঙ্গীকে নিয়ে রওনা হলেন এবং সঙ্গে যে রসদ নিলেন তার ডিপোতে জমা করতে করতে এগিয়ে গেলেন। এবং পথে বিশেষ বিপদের মধ্যে না পড়ে তাঁরা 18 জানুয়ারি 1912 সাল তাদের জীবনের ঈপ্সিত দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়েই দেখেন যে যেখানে তাঁরা তাঁদের দেশের পতাকা প্রথমে পুঁতবেন বলে ভেবেছিলেন সেখানে নরওয়ে দেশের পতাকা উঠছে। তাঁদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ড সেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কারকর্তার গৌরব অর্জন করে চলে গেছেন। সেই জনমানবহীন অনন্ত তুষারের দেশে নরওয়ের পতাকা আর কাষ্ঠফলকে আমুন্ড সেনের নাম তাঁর বিজয় বার্তা ঘোষণা করছে। তাহলে 1912 সালে 18 জানুয়ারি তাঁর ঈপ্সিত জায়গা দক্ষিণ মেরুতে এসে পৌঁছালেন ক্যাপ্টেন স্কট। কিন্তু দুর্ভাগ্য, তার কয়েকদিন আগেই নরওয়ে দেশের বিখ্যাত আবিষ্কারক আমুন্ড সেন নরওয়ে দেশের পতাকা দক্ষিণ মেরুতে পুঁতে দিয়ে গেছেন এবং তিনিই হলেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কারকর্তা। তার নাম এবং তার দেশের পতাকা জ্বলজ্বল করছে সেখানে। এবার ফেরবার পালা। যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি, কিন্তু ফেরবার মুখে পথে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো। হাওয়ার বয় না, তার জায়গায় বয় জমাট বরফের কোনা। দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন লোক চলেছে। পথের দিশা অনন্ত তুষারের মধ্যে হারিয়ে গেছে। অনাহারে সর্বশরীর অবসন্ন। একদিন সেই অবস্থায় ইভান্স পড়ে গেলেন, আর উঠলেন না। শুভ্র তুষার এসে তাঁর মৃতদেহের উপর কবর রচনা করল। তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগলো। অবশেষে তাঁরা একটি ডিপোতে এসে উপস্থিত হলেন। এরপর ক্যাপ্টেন ওটস এক রাত্রে বাইরে গেলেন, কিন্তু আর ফিরলেন না। তাহলে যখন তারা ফিরছিলেন তখন প্রচণ্ড বিপদের মধ্যে পড়েছিলেন। হ্যাঁ, পদে পদে তাদের বিপদ আসতে লাগলো। হাওয়া বয় না, তার জায়গায় কি বয় না, বরফ। শ্বাসরুদ্ধ অবস্থায় সেই 5 জন লোক ফিরছেন। পথের দিশা অনন্ত তুষারের মধ্যে হারিয়ে গেছে। হ্যাঁ, এরকম ফিরতে ফিরতে অনাহারে তাদের শরীর অবসন্ন হতে লাগলো। একদিন সেই অবস্থায় ইভান্স পড়ে গেলেন, তিনি আর উঠলেন না, তিনি মারা গেলেন। তার মৃতদেহের উপর বরফের কবর রচনা হলো। বরফ পড়া প্রত্যেক দিন বাড়তে লাগলো। অবশেষে তারা যখন একটা ডিপোতে এসে পৌঁছালেন তখন ক্যাপ্টেন ওটস বাইরে গিয়ে আর ফিরলেন না। সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে অবশিষ্ট 2 জন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন। অবশেষে অবসন্ন দিয়ে নিরুপায় হয়ে তাঁদের সঙ্গে যে তাঁবু ছিল তাই খাটিয়ে তার ভেতরে ঢুকলেন। তাঁরা তখন ভালো রকমই জানতেন যে এই তাঁবুই তাঁদের কবর। পাশের সঙ্গী তখন মৃত্যু শ্বাস উপস্থিত। মৃত্যুর হিমস্পর্শে তখন ক্যাপ্টেন স্কটেরও সর্বাঙ্গ শিথিল হয়ে আসছে। সেই মৃত্যুর অব্যবহিত পূর্বক্ষণে তিনি তাঁর ডায়েরির শেষ পাতা লেখেন। তাহলে 2 জন মাত্র সঙ্গীকে নিয়ে ক্যাপ্টেন স্কট ফিরতে লাগলেন। ফিরতে ফিরতে তারা এক জায়গায় তাঁবু খাটালেন। তখন তারা বুঝলেন এই তাঁবুই হয়তো তাদের মৃত্যুর কবর। যাই হোক, তিনি শেষ মুহূর্তে ডায়েরিতে লিখলেন। কি লিখলেন না, গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দিন সেরকম কষ্ট সহ্য করেছে কি না। তবু আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। যা পেয়েছি তা মাথা পেতে গ্রহণ করেছি। যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্য তাদের কয়েকজন সন্তান কি কষ্টই না সহ্য করেছে। আমাদের এই মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতে একদিন সে কাহিনীর সাক্ষ্য দেবে। ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তাদের
তাঁরা তার মৃতদেহের সঙ্গে তাঁর ডায়েরিও পান। তাহলে তিনি শেষ পাতায় কী লিখেছিলেন না, গত 1 মাস ধরে যে কষ্টটা আমরা করছি, সে কষ্ট কোনো মানুষ যে সহ্য করতে পারে তা ভাবা যায় না। কেন আমরা কষ্ট করছি? না, ইংল্যান্ডের গৌরবের জন্য। আর সত্যি কথা বলতে কি, এই কষ্ট পাওয়ার জন্য আমি কারো কাছে নালিশ বা অভিযোগ করছি না। এই কষ্ট আমরা মাথা পেতে নিচ্ছি, কেননা এর জন্য ইংল্যান্ড গর্বিত হবে। যাই হোক, তিনি মারা গেলেন। তাকে খুঁজতে যারা গিয়েছিলেন, তার মৃতদেহ মানে ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরিটাও পেয়েছিলেন। দক্ষিণ মেরুতে অভিযান করতে গিয়ে যে মারাত্মক কষ্টের মধ্যে পড়েছিলেন ক্যাপ্টেন স্কট, তার কাহিনী শেষ হলো। দক্ষিণ মেরু অভিযান এমন করেই বুঝি শেষ হলো। আজ তোমাদের আমি পড়ে শোনালাম, বুঝিয়ে দিলাম দক্ষিণ মেরু অভিযান, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। আমি আজ এখানেই শেষ করছি, ভারাক্রান্ত মন নিয়ে। যেন আর কোনো মানুষের এরকমভাবে মৃত্যু না হয়, সেই কামনা নিয়ে, ক্যাপ্টেন স্কটের মতো মৃত্যু যেন আর কারো না হয়, সেই কামনা নিয়ে আজ তোমাদের সবাইকে বিদায় জানাচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো।